আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আফগানিস্তানে প্রাণঘাতী হামলা চালাল পাকিস্তান, ৯ শিশুসহ নিহত ১০। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা, হয়তো ভালো কিছু ঘটছে, ট্রাম্প। গাজা যুদ্ধের জেরে মানসিক সমস্যায় ভুগছেন ২০ লাখ ইসরায়েলি। অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ইরান। ভেনেজুয়েলার মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। ইসরায়েলকে উপেক্ষা করে কেন সৌদির মন পেতে আপ্রাণ চেষ্টা করছেন ট্রাম্প? আফগানিস্তানে প্রাণঘাতী হামলা চালাল পাকিস্তান, ৯ শিশুসহ নিহত ১০। পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তারা বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত ৯টি শিশু ও একটি নারী নিহত হয়েছেন। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বলেছেন, স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত ১২টা নাগাদ জিএমটি ১৯.৩০ ঘটিকায় খোস্তের গুরবুদ জেলায় এ হামলা হয়। মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছেন। তিনি কাজী মীরের ছেলে। মুখপাত্র আরও বলেন, এই হামলায় ৯টি শিশু ও একটি নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে। মুজাহিদ জানান, খোস্ত ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা হয়। এসব হামলায় অন্তত ৪ বেসামরিক লোক আহত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা, হয়তো ভালো কিছু ঘটছে, ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো ও ওয়াশিংটন যে ২৮ দফা পরিকল্পনা তৈরি করেছিল তা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক হয়েছে। এমন নানামুখী তৎপরতার মধ্যে ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে হয়তো ভালো কিছু ঘটছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় বড় অগ্রগতি হওয়াটা কি আসলেই সম্ভব? এমনটা যতক্ষণ না দেখতে পাবেন ততক্ষণ বিশ্বাস করবেন না, কিন্তু হয়তো ভালো কিছু ঘটছে। সৃষ্টিকর্তা আমেরিকার ভালো করুন। প্রায় ৪ বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ থামাতে সম্প্রতি রাশিয়া ও ইউএস এর কর্মকর্তাদের তৈরি করা ওই ২৮ দফা পরিকল্পনার বিষয়টি সামনে এসেছে। পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে নিজেদের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এছাড়া নিজেদের সামরিক বাহিনীর আকার কমিয়ে ফেলতে হবে কিয়েভকে। সামরিক জোট ন্যাটোতেও যোগ দিতে পারবে না তারা। এই পরিকল্পনায় রাশিয়ার ইচ্ছার প্রতিফলন রয়েছে বলে দাবি ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের। তবে পরিকল্পনাটি মেনে নেওয়ার জন্য ইউক্রেনকে ক্রমই চাপ দিয়ে যাচ্ছিল ওয়াশিংটন। দেশটিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এমনকি ট্রাম্প হুমকি দিয়ে এও বলেছিলেন, পরিকল্পনা না মানলে ইউক্রেন ও ইউরোপ নিজেদের লড়াই নিজেরাই লড়বেন। যদিও এই পরিকল্পনায় চূড়ান্ত নয় বলেও উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে গতকাল রবিবার থেকে জেনেভায় ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন কর্মকর্তারা। সেই দিনই যৌথ বিবৃতি দিয়ে কিয়েভ ও ওয়াশিংটন জানায়, শান্তি চুক্তিতে ইউক্রেনকে রাজি করানোর জন্য ২৮ দফা পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। গাজা যুদ্ধের জেরে মানসিক সমস্যায় ভুগছেন ২০ লাখ ইসরায়েলি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছরের বিধ্বংসী যুদ্ধের জেরে এখন গুরুতর মানসিক স্বাস্থ্য সংকটের মুখোমুখি ইসরায়েলি নাগরিকরা। স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের প্রায় ২০ লাখ মানুষ মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য রয়েছেন। ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম ইয়েদিওত আহরনোথের মতে, মাদকাসক্তির হার বৃদ্ধি এবং পরিবার ও সম্প্রদায় ভেঙে পড়ার কারণে ইসরায়েল মানসিক স্বাস্থ্য সুনামির মুখোমুখি হচ্ছে, কারণ অন্তত ২০ লাখ ইসরায়েলির মানসিক চিকিৎসা সহায়তার প্রয়োজন। শুক্রবার প্রকাশিত একটি বিস্তৃত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে, মানসিক স্বাস্থ্য পেশাদাররা ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে সহায়তার প্রয়োজন এমন মানুষের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধির বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এরই মধ্যে থেরাপিস্ট এবং সহায়তা পরিষেবার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এর বিপর্যয়কর পরিণতি হতে পারে। গত সপ্তাহে ৮টি প্রধান মানসিক স্বাস্থ্য সংস্থার একটি জোট সরকারকে একটি জরুরি সতর্কতা জারি করে, যেখানে দেশের পরিস্থিতিকে গভীরতা ও পরিধিতে অভূতপূর্ব মানসিক রোগের প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করা হয়েছে। জোটটি এই সংকটকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে এবং অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।
অপরাধে ইসরায়েলি শাসনব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের SNSCর সচিব আলী লারিজানি বলেছেন, অপরাধে ইসরায়েলি শাসনব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2024 সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে। ইরানের নিরাপত্তা প্রধান জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারের প্রধান নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ না সবাই বুঝতে পারে ইসরায়েলের ভুয়া শাসনের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, হজরত ফাতেমা সালামের শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে অপরাধী ইসরায়েলি শাসক গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই এবং তার কয়েকজন সহযোদ্ধাকে শহীদ করেছে। তিনি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব শেখ নাইম কাসেম এবং অন্যান্য হিজবুল্লাহ কমান্ডারদের প্রতি সমবেদনা জানান। ভেনেজুয়েলার মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্ষমতা আরও বাড়তে পারে, কারণ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার সরকারের মিত্রদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্টেল দে লস সোলস নামের যে সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটি মূলত কোনো সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর চেয়ে কথিত দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের বোঝাতে বেশি ব্যবহার করা হয়। এই ঘোষণার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সম্পদ এবং অবকাঠামো লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে এই ক্ষমতা সরাসরি প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেবে না। তা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন, এই ঘোষণার ফলে সন্ত্রাস দমনের লক্ষ্যে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পের পথ প্রশস্ত হবে। ইসরায়েলকে উপেক্ষা করে কেন সৌদির মন পেতে আপ্রাণ চেষ্টা করছেন ট্রাম্প? সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্প্রতি হোয়াইট হাউসে সাড়ম্বরে অভ্যর্থনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত তার প্রশাসনে কোনো বিদেশি নেতাকে এটাই সবচেয়ে জমকালো অভ্যর্থনা। এর মধ্য দিয়ে ট্রাম্পের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার স্পষ্টভাবে বোঝা গেছে। যুবরাজের এই সফরকে একটি সাধারণ সফর হিসেবে উল্লেখ করা হলেও আদতে তা এমনটি ছিল না, বরং হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যে কয়েকজন বিদেশি অতিথিকে আতিথ্য জানিয়েছে তার মধ্যে এটিই ছিল সবচেয়ে বেশি আতিশয্যময়। ট্রাম্প যুবরাজকে হোয়াইট হাউসের সবচেয়ে বড় মঞ্চ দক্ষিণ লনে অভ্যর্থনা জানিয়েছেন। অভ্যর্থনার সময় সেখানে ঘোড়ায় বসে ইউনিফর্মধারী সেনাদের পতাকা বহন করতে দেখা গেছে। একই সময় হোয়াইট হাউসের ওপর দিয়ে উড়ে গেছে একঝাঁক যুদ্ধ বিমান। নতুনভাবে সোনালী রঙে সাজানো ওভাল অফিসে প্রবেশের পর ট্রাম্পকে একজন মুগ্ধ ও মোহগ্রস্ত মানুষ মনে হয়েছে। তিনি যুবরাজের হাত ধরেন এবং একাধিকবার বলেন, রাজকীয় বন্ধুত্ব তার জন্য বিরাট সম্মানের। কিন্তু সোনালী বুদবুদের আভা ছেদ করে যখন এক সাংবাদিক 2018 সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং তার মরদেহ টুকরো টুকরো করার প্রসঙ্গর অবতারণা করেন, তখন ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ওই সাংবাদিক প্রতিষ্ঠান এবিসির সমালোচনা করেন। মূলত এই হত্যাকাণ্ডের কারণেই গত 7 বছর যুক্তরাষ্ট্র সফরে যাননি মোহাম্মদ বিন সালমান।